দর্শক, আমরা সবাই জানি জুলাই সনদের খসড়া প্রণয়ন করা হয়েছে এবং সেই খসড়াটা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেয়া হয়েছে। এই খসড়া যেদিন পৌঁছে দেয়া হলো সেদিন অর্থাৎ গতকালকে আমরা দেখলাম যে ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপি ওয়াকআউট করলো। এই প্রথম বিএনপি ওয়াকআউট করলো, অর্থাৎ মতের মিল হলো না। বিএনপি থেকে জানানো হলো যে সব বিষয়ে যদি জোর করে একমত হওয়ানোর চেষ্টাই করতে হয় তাহলে এই আলোচনার দরকার কি? আলোচনার দরকার নেই, তো লিখে দিলেই তো হয়ে গেল। আবার বিএনপির এই ওয়াকআউটকে জুলাই স্পিরিটের সঙ্গে বেইমানি, বিশ্বাসঘাতকতা এমনটা বলার চেষ্টা করলেন এনসিপি নেতারা তাদের চলমান পদযাত্রায়। নানা রকমের নাটক হচ্ছে। এর মাঝেই জুলাইয়ের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের খসড়া দেওয়া হয়েছে, সেখানেই দুটি বিষয়ে প্রশ্ন জেগেছে। মূলত যে জুলাই এই ঘোষণাপত্রের মাধ্যমে ৭২-এর সংবিধানের যে মূল স্পিরিট, সেই মূল স্পিরিটকে নষ্ট করে দেয়া কিংবা সেই মূল স্পিরিটের উল্টা দিকে এসে নতুন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা। আর একটা বিষয় হচ্ছে জুলাই এই যে আন্দোলন, যে অভ্যুত্থান, সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এমন বিষয় উঠে এসেছে। যে ৭টি ব্যাপার, যে ৭টি পয়েন্ট রাজনীতিবিদদের জন্য দেওয়া হয়েছে যে অঙ্গীকারনামা হিসাবে, সেই ৭টি পয়েন্টের ৭ নম্বর পয়েন্টে সেই কথা বলা হয়েছে। সেখান থেকে মূলত প্রশ্ন উঠেছে যে জুলাইয়ের এই আন্দোলন কেন সংবিধানে আসবে? সংবিধান কি এই জুলাইয়ের আন্দোলন একটা সরকার পতনের আন্দোলনকে আনার জায়গা, নাকি এটা অতিরিক্ত চাওয়া হচ্ছে? এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট, সেই স্পিরিটের বিপরীতে দাঁড়ানোর একটা চেষ্টা হচ্ছে। কি হতে চলেছে সেটা বোঝার চেষ্টা করবে এই আলোচনায়। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম জুলাই সনদের খসড়া ঘোষণা করা হয়েছে, সেখানেই যে অঙ্গীকারনামা, সেই অঙ্গীকারনামার ৭ নম্বর পয়েন্ট অর্থাৎ সর্বশেষ পয়েন্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ২০২৪ সালের বৈষম্য বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলন, এটা তারাও আন্দোলন বলছে, ও গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানে যথাযোগ্য স্বীকৃতি দিতে অঙ্গীকারাবদ্ধ থাকব। অর্থাৎ সংবিধানে এটার অন্তর্ভুক্ত করতে হবে, এটা সেই পয়েন্ট তারা তুলে ধরেছে। এই পয়েন্টের পাশাপাশি তারা জুলাই সনদের যে ঘোষণাপত্র তৈরি করেছে তার পটভূমিতে শুরুর লাইনে যেটা বলছে ১৯৭১ সালে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিকে ধারণ করে সংগঠিত মহান মুক্তিযুদ্ধ। অর্থাৎ মুক্তিযুদ্ধের এবং ৭২-এর সংবিধানের যে ৪ মূলনীতি, সেই ৪ মূলনীতিকে বেমালুম ভুলে যেতে আমরা দেখলাম। এখন যে বিষয়টা আলোচনার জন্য এই আলোচনাটা উত্থাপন করা, সেটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থান কিংবা আন্দোলন যেটাই আপনি বলুন না কেন, সেটা কেন সংবিধানে আসবে, সেটাকে কেন সংবিধানে আনতে হবে? সেটাকে যদি সংবিধানে আনতে হয় তাহলে ৯০-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল, এরশাদ বিরোধী আন্দোলন হয়েছিল, এরশাদের পতন হয়েছিল, সেটাকেও সংবিধানে আনতে হবে। কারণ সেটা কোনোভাবেই জুলাইয়ের শেখ হাসিনা পতনের আন্দোলনের চাইতে ছোট আন্দোলন ছিল না। সেটাও স্বৈরাচার পতনের আন্দোলন ছিল। স্বৈরাচার যেভাবে জেকে বসেছিল, ৯ বছরে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, সেটার প্রতিবাদে সমস্ত দল, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল একটা হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছিল। তারপরেই তো আমরা তত্ত্বাবধায়ক ব্যবস্থার মাধ্যমে প্রথম নির্বাচন পেলাম ৯১ সালে, এবং সেই নির্বাচনে বিএনপি বিজয়ী হলো। স্বৈরাচার পতনের পরে বিএনপি বিজয়ী হলো। সেই যে আন্দোলন, সেই অভ্যুত্থান, ৯০-এর যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানও তো সংবিধানে আনার প্রয়োজন ফিল করতে পারে অনেকে বলতে পারে যে সেটাকেও সংবিধানে আনতে হবে। কিন্তু একটি আন্দোলন মহান মুক্তিযুদ্ধের পরে, মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটেই তো সংবিধান লেখা। মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সংবিধান লেখা মানে হচ্ছে নতুন একটা দেশের অভ্যুদয়, নতুন একটা দেশের অভ্যুদয়কে কেন্দ্র করেই সংবিধান লেখা। অর্থাৎ নতুন একটা দেশ পেলাম আমরা, সেই দেশের সংবিধান কি হবে, সেখানে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ প্রাসঙ্গিকভাবে আসবে, মুজিবনগর সরকারের কথা প্রাসঙ্গিকভাবে আসবে, রাষ্ট্রের মূলনীতি কী হবে, সংবিধানের মূলনীতি কী হবে, সেগুলো আসবে। কারণ প্রথম
প্রথমবারের মতো একটা দেশের অভ্যুদয়ের পরে সেই দেশ পরিচালনার জন্য একটা সংবিধান দরকার। সেই সংবিধানে প্রাসঙ্গিক অনেক কিছু আসবে, সেটাই আমাদের বাইবেল হওয়ার কথা, সেটাই আমাদের আরাধনার ধন হওয়ার কথা। সেই সংবিধানকে রাজনৈতিক সরকাররা বিভিন্ন সময় বিভিন্নভাবে কাটাছেঁড়া করেছে, সেই অভিযোগটা অবশ্যই গ্রহণযোগ্য। যে যে মানে অসঙ্গতি তৈরি করা হয়েছে সংবিধান কাটাছেঁড়ার মাধ্যমে, সেই অসঙ্গতিগুলো দূর করার উদ্যোগ খুবই প্রশংসনীয় উদ্যোগ হতে পারে। কিন্তু সেই সংবিধানে যদি আপনি জুলাইয়ের সরকার পতনের আন্দোলনটাকে অন্তর্ভুক্ত করতে চান, তাহলে সংজ্ঞাটা এরকম হতে পারে যে এনসিপি বিভিন্ন সমাবেশে যে বলে যাচ্ছে, এবং এনসিপি নেতা নাহিদ ইসলাম দুদিন আগেও বলেছেন, নতুন দেশ মানে আমরা নতুন একটা সরকার পেয়েছি কিন্তু নতুন দেশ পাইনি। তার মানে হচ্ছে তারা নতুন দেশের সন্ধানে আছে। বাংলাদেশ নামটা তারা কি পরিবর্তন করতে চায়? এই প্রশ্ন আমরা এর আগেও করেছিলাম। সংবিধানে জুলাইয়ের অভ্যুত্থানের প্রসঙ্গ আসতে হলে তার মানে হচ্ছে যে একটা নতুনভাবে সংবিধান লেখার প্রক্রিয়া, যেখানে জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি দেশ পেয়েছি। আদতে কি আমরা নতুন একটা দেশ পেয়েছি? বাংলাদেশ নামটা পরিবর্তন হয়ে যাচ্ছে। বাংলাদেশের সংবিধান পরিবর্তনের মাধ্যমে সেটাই কি স্টাবলিশ করতে চায় তারা, যে এখন থেকে 24-এর যে আগস্ট 8 আগস্ট, সেই 8 আগস্ট থেকে নতুন একটা বাংলাদেশ, নতুন একটা বাংলাদেশের জন্ম, কিংবা 5 আগস্টে নতুন একটা বাংলাদেশ না, নতুন একটা দেশের জন্ম। নতুন একটা দেশের জন্যই কি আমরা এই আন্দোলন করেছি? নাকি যে সরকারটা স্বৈরাচার হয়ে উঠেছিল, যে সরকারটা পরপর 3টা নির্বাচন, একপাক্ষিক নির্বাচন দিয়েছে, সেই নির্বাচন ব্যবস্থায় গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না, যে অভিযোগগুলো আমরা করি, সেই অভিযোগ থেকে মুক্তি পাওয়ার জন্য দেশে যেন একটা নির্বাচনমুখী ব্যবস্থা তৈরি হয়, গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়, সেই ব্যাপারটা প্রতিষ্ঠিত করার জন্যই তো আমরা শেখ হাসিনাকে স্বৈরাচার উপাধি দিয়েছি, আমরা ফ্যাসিস্ট উপাধি দিয়েছি, এবং সেই সরকারের পতন ঘটেছে। আমরা তো নতুন দেশের জন্য যুদ্ধ করিনি, আমরা বাংলাদেশ নাম পরিবর্তন করার জন্য যুদ্ধ করিনি। বাংলাদেশ নাম পরিবর্তন করে কি আমরা আবার পূর্ব পাকিস্তান নামে যাব, নাকি অন্য ভিন্ন কোণে নামে যাব, নাকি দেশের নাম হবে ইনকিলাব? ব্যাপারগুলো অনেক জটিল, এবং ব্যাপারগুলো আমার মনে হয় যে প্রশ্নবোধক চিহ্ন তৈরি করবে। কারণ এই আলোচনা যখনই আসবে, তখনই আলোচনা আসবে যে এই আলোচনা যারা আনতে চান তারা কি মুক্তিযুদ্ধকে ওন করেন, তারা কি 71-এর মহান মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে অন্য কোনো কিছু করতে চান? অনেক কথাবার্তায়, অনেক আলোচনায় সেরকম লক্ষণ আমরা কিন্তু দেখিও। যখন বলা হয় যে 47কে বেশি ওন করার কথা বলা হয়, কদিন আগেই এক নেতাকে বলতে শুনলাম যে টকশোতে, যারা রেগুলার এই কথাটা বলেন, এক নেতা না বহু নেতাই, বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ককে একটা টকশোতে বলতে শুরু করলাম, যেভাবে আওয়ামী লীগ যেভাবে কথাবার্তা টকশোতে শুরু করে কিংবা সংসদে শুরু করে। প্রথমে আমি স্মরণ করছি বঙ্গবন্ধুর কথা, স্মরণ করছি 15 আগস্টের শহীদদের কথা, স্মরণ করছি 71-এর শহীদদের কথা। এইভাবে স্মরণ করার পালা যেভাবে আওয়ামী লীগের কালচার তৈরি হয়েছিল, এবং সেই কালচারটাকে অনেকে একঘেয়েই কালচার হিসেবেই দেখতেন, সেই কালচারটা এরাও তৈরি করেছে। তারা প্রথমে এখন স্মরণ করে জুলাই যোদ্ধাদের, প্রথমে কিন্তু স্মরণ করে না 71-কে। ভালো কথা, জুলাই যোদ্ধাদের স্মরণ করাটা যেহেতু খুবই কাছাকাছি একটা প্রাসঙ্গিক বিষয়, সেটাতে আপত্তি নেই। কিন্তু আমি প্রথমেই স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের শহীদদের, আহতদের। এরপরে যদি বলা হয় এভাবে যে এছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে যতগুলো আন্দোলন হয়েছে, 18, তারপরে হচ্ছে 90, 71, 47, যত আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরকে স্মরণ করি, তাহলে মুক্তিযুদ্ধটাকে কিভাবে উপস্থাপন করা হলো? মুক্তিযুদ্ধটাকে উপস্থাপন করা হলো 18-র আন্দোলন, মুক্তিযুদ্ধটাকে উপস্থিত করা হলো 90-এর আন্দোলন, মুক্তিযুদ্ধটাকে উপস্থিত করা হলো 2009-এর নির্বাচন ঠিক ছিল কি ঠিক ছিল না, এই ব্যাপারগুলো। তার মানে হচ্ছে মুক্তিযুদ্ধকে গদবাঁধা একটা কি বলবো, যে একটা হালকা জিনিস হিসেবে পাশ কাটিয়ে যাওয়ার যে চেষ্টা, সম্বোধনেই যদি এরকম বিরক্তি, এরকম অসম্মান আমরা দেখি, তাহলে আমরা কি বলবো? তারা কি চায়? তারা মুক্তিযুদ্ধের ব্যাপারটাকে পাশ কাটিয়ে, মুক্তিযুদ্ধের ব্যাপারটাকে গুরুত্বহীন ভেবে 47টাকে বেশি ওন করতে চায়, এবং 47-এর সেই দেশভাগের, তারা কথায় কথায় বলে 47-এ আমরা মানে
দাদার খোঁজ না নিয়ে বাপের খোঁজ নেই। তার মানে হচ্ছে 47টা দাদার সঙ্গে তুলনা করা হয়। 47কে অস্বীকার করে 71কে স্বীকার করার কোনো কারণ মানে হয় না, এমন কথাও অনেকে বলেন। তার মানে হচ্ছে যে 47-এ যে দেশভাগ, ধর্মের ভিত্তিতে যে দেশভাগ, ভারত পাকিস্তানের যে দেশভাগ, তারা সেটাকে ওন করতে চায়। সেখানেই প্রশ্ন জাগে, এরা আসলে কাদের গাইডেন্সে চলে, কাদের উপদেশে চলে? এরা কি মুক্তিযুদ্ধ বিরোধী সাম্প্রদায়িক শক্তির গাইডেন্সে চলা শুরু করেছে? সেই কারণেই মুক্তিযুদ্ধ বিরোধী নানা রকমের কার্যক্রম, নানা ধরনের কথাবার্তা ইনিয়ে বিনিয়ে আমরা তাদের মুখ থেকে নানাভাবে শুনি। এই যে 24-এর বিষয়টা সংবিধানে অন্তর্ভুক্ত করা, এর মাধ্যমেই তো এটা বলার চেষ্টা করা যে 24-এর এই আন্দোলনের মাধ্যমে আমরা নতুন একটা দেশ পেয়েছি, যে দেশের সংবিধানে 24-এর কথাটা তুলে ধরা হবে। অর্থাৎ এর আগে ডিরেক্ট বলা হতো যে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন দেশের নতুন সংবিধান করতে হবে, এখন ইনডাইরেক্ট বলা হচ্ছে। অর্থাৎ সংবিধান ছুঁড়ে ফেলা যেহেতু সম্ভব হচ্ছে না, এই কথা বলা সম্ভব হচ্ছে না, সেহেতু সংবিধানের মূলনীতি কিভাবে চেঞ্জ করা যায়, কিভাবে 24-এর আন্দোলনটাকে সংবিধানে এনে নতুন সংবিধানের একটা মোড়ক তৈরি করা যায়, সেরকমভাবেই এগোচ্ছে। সেরকমভাবে যখন এগোচ্ছে, তখন আর একটা প্রশ্ন এসে যায় যে সংবিধানে এই ব্যাপারটাকে অন্তর্ভুক্ত করতে চাওয়া এই কারণেই যে কথা নানাভাবে সমালোচিত হয়েছে দেশে বিদেশে। গত বছরের অক্টোবর নাগাদই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে অনেকটা এই 24-এর যে আন্দোলন, সেই আন্দোলন যারা করেছে তাদের বিষয়েও যে অনেকে অনেক ধরনের সমালোচনা, অভিযোগ করার চেষ্টা করেন, বিশেষ করে পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপার। পুলিশ হত্যাকাণ্ড কারা করেছে এই ব্যাপারে তদন্ত না করে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলার চেষ্টা করা হয় যে এই ব্যাপারে আন্দোলনকারীদের ব্যাপারে কোনো মামলা, মোকদ্দমা, অভিযোগ কোনো কিছু করা যাবে না, তখন একটা দায় মুক্তির প্রসঙ্গ আসে। দায় মুক্তির প্রসঙ্গ কেন আসবে প্রশ্ন এখানেই, কারণ হচ্ছে যে 24-এর যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনটা তো অবৈধ কোনো আন্দোলন হয়নি। আন্দোলন যেহেতু সফল হয়েছে, সেহেতু সেই আন্দোলন আর অবৈধ থাকেনি। যদি ব্যর্থ হতো তাহলে আওয়ামী লীগ সরকার হয়তো তাদেরকে শাস্তির আওতায় আনতো, রাষ্ট্রদ্রোহিতার কাজ হিসেবে ট্রিটমেন্ট দিত এবং তাদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করত। আওয়ামী লীগ যেহেতু সেখানে সফল হয়নি, যেহেতু আন্দোলন সফল হয়েছে, সেহেতু সব কাজই তো বৈধ। যেহেতু বৈধ, সেহেতু বৈধ জিনিসের আবার দায় মুক্তি দেওয়ার প্রসঙ্গ কেন আসে? প্রসঙ্গটা এই কারণে আসে যে ব্যাপকভাবে যেভাবে সমালোচিত হয়েছে পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারগুলো, সেই পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারগুলো কারা ঘটিয়েছে কিংবা আন্দোলনকারীরা ঘটিয়েছে কিনা এই ব্যাপারে যেন প্রশ্ন না আসে। যদি আন্দোলনকারীদের কেউ ঘটিয়েও থাকে, তাদেরকে যেন বিচারের মুখোমুখি করা না হয়, কেউ করতে না পারে। সেই কারণেই কি এই এত আয়োজন, এত কিছু? এগুলোর আমার মনে হয় যে কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো তো দিনের আলোর মতো স্পষ্ট। আমরা বিশ্বাস করতে চাই, আমরা বিশ্বাস করি, শতভাগ বিশ্বাস করি যে 24-এর আন্দোলনে যারা এই নাহিদ, সার্জিস, হাসনাত যারা আন্দোলন করেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তারা কেউ পুলিশ হত্যা করেনি, তারা কেউ থানা লুট করেনি, অস্ত্র লুট করেনি, তারা জেলখানার তালা ভেঙে জঙ্গিদের বের করে আনেনি, তারা করেনি, অন্যরা করেছে। তো অন্য জঙ্গি গোষ্ঠী কিংবা অন্য অপরাধী গোষ্ঠীরা যদি এই কাজ করে, তাহলে কি নাহিদ, হাসনাত, সার্জিসরা চায় না যে যারা অপরাধী গোষ্ঠী তারা শাস্তি পাক, তাদের শাস্তি হোক, যেন তাদের ঘাড়ে দোষ এসে না পড়ে? আমার মনে হয় সেটা আরও জোর দিয়ে তাদের চাওয়া উচিত যে এগুলো তদন্ত করুন, জেলখানার তালা কারা ভেঙেছে, থানা লুট কারা করেছে, অস্ত্র লুট কারা করেছে, পুলিশদের হত্যা কারা করেছে, এই আন্দোলনের মধ্যে কারা ঢুকে গিয়েছিল, কারা ঢুকে গিয়ে আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করেছে, কারা মেট্রো রেলে আগুন দিয়েছে, কারা টেলিভিশন ভবন আক্রমণ করেছে, এগুলো তদন্ত করে বের করে যারা জঙ্গি গোষ্ঠীর মধ্যে ঢুকে গিয়েছিল তাদের শাস্তির দাবি যদি নাহিদ, হাসনাত, সার্জিসরা তোলে, আমার মনে হয় যে তাদের ইমেজ আরও বাড়বে। তাতে করে এই অপমানজনক দায় মুক্তির প্রসঙ্গটা আনতে হবে না, কারণ দায় মুক্তি দেয়া, ইন্ডেমনিটি দেয়া, এটা অনেকভাবেই অনেক ক্ষেত্রে অপমানজনক, কারণ তখন এটা প্রমাণিত হওয়ার সুযোগ রয়েছে যে আমরা দোষী, তাই আমাদের দায় মুক্তির প্রসঙ্গ প্রয়োজন। সেরকম বাস্তবতা তৈরি না হোক, সেটাই প্রত্যাশা। আর কোনোভাবেই একটা আন্দোলন
দেশ স্বাধীনের পরে, যে দেশ স্বাধীন 54 বছর বয়স হয়েছে, সেই দেশের পরে দেশের মধ্যে একটা সরকার পতনের আন্দোলন কোনোভাবে সংবিধানে আসা উচিত কি উচিত না সেটা নিশ্চয়ই প্রাজ্ঞজনেরা বিশ্লেষণ করবেন নানাভাবে। তবে আপাত দৃষ্টিতে মনে হয় যে এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, যেখানে হয়তো রাজনৈতিক সমঝোতা শেষ পর্যন্ত হবে না। দর্শক, আপনার মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।